আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো এটা সরাসরি বিএনপির সভাপতি, প্রেসিডেন্ট, সরকার প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে। এটাকে বলতে পারেন যে একটা ওপেন পাবলিকলি দেওয়া পরামর্শ। এরকম একটা কথা, এরকম কিছু কথা এখন আমি বলবো। কথাটা উঠতেছে যেখান থেকে, সেটা হলো আমেরিকানরা আবার, ট্রাম্পের আমেরিকা আবার বাংলাদেশের উপরে আবার 10% ট্যাক্স ধরছে। এটাকে উছিলা মনে করতে পারেন। এখন এটা নিয়ে অনেকে হইচই করতেছে। এখন কেন বলছি, এখন এটা তার ট্রেড ডিপার্টমেন্ট এটা নিয়ে অ্যাকশনে গেছে। তাই এই সিদ্ধান্তটা ঘোষণা করছে 10 তারিখে, এই মাসেরই 10 তারিখে। এটা নিয়ে আমার ভিডিও করেছি আমি, কিন্তু কারো গায়ে লাগে নাই। 14 তারিখে এটা করেছে, আমি রেফারেন্সটা দিয়ে দিব আপনাদেরকে ভিডিওর মধ্যে। তখনও কারো একটা গায়ে লাগে নাই, বাতাস লাগাই ঘুরছে। আর ততদিক এটা খলিল সাহেব কাপটি মেরে বসে আছে। এটা তো খলিল সাহেবের ক্রেডিট না? বাংলাদেশের সাথে চুক্তি করে নিয়ে দিয়েছিল বিএনপি, আমেরিকার। কত সুন্দর একটা বাণিজ্য চুক্তি। ফলে বাংলাদেশে ইদানিং আমি দেখতেছি ইউনুস, খলিল এন্ড গংরা চাকরি দেওয়ার নাম করে কত ধরনের তরুণকে যে পক্ষে টানছে তার সীমা নাই। ফলে ইউনুস ভক্তের সংখ্যা অনেক বাড়ছে। এর পিছনে আরো একটা কারণ আছে, কারণটা একই নিঃশ্বাসে বলে ফেলি। গোপনে হল 11 দল ইউনুসের সাথে সম্পর্ক রাখতেছে। জামাতের সভাপতির গলার শটটা দেখেন পারছে কদ্দুর। চ্যালেঞ্জ করে দেবো গভর্নমেন্টকে, উপরে বলা দেবো আর একবার একটা 24 আগস্টের অভ্যুত্থান হবে। এগুলো হচ্ছে সিমটম। কিন্তু এখনো তার প্রকাশ্যে বলতে রাজি না। আমি বহুবার বলেছি, আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে আপনারা কি ইউনুসের সাথে কাজ করতেছে না ইউনুস আপনাদের সাথে নাই, এটা পরিষ্কার করে বলেন। যদি না বলেন তাহলে আমি ধরে নেব যে আপনারা ইউনুসের সাথে আছেন। ইউনুসের কেউ বলে যে তাকে প্রেসিডেন্ট করা হয় নাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করে তাকে ক্ষমতার অর্ধেকটা, প্রাইম মিনিস্টারের ক্ষমতার অর্ধেকটা তাকে দেওয়া হয় নাই। এ হচ্ছে তার ক্ষোভ। আর সেখান থেকে এইবার পুরা 2 বছর 1.5 বছর তারা আমেরিকান দালালি করছে, এখন আরো বেশি করে করতেছে। আর এটা দিয়ে হুমকি দিচ্ছে তারেক রহমানকে, উপরে বলাই দিবে নাকি তারা আমেরিকান হুমকি দেয়। আর ততই একটা শব্দ চালু হয়েছে, খুব গায়ে মেখে গেছে তারেক সাহেবের। শব্দটার নাম হলো ভারসাম্য। বিশেষ করে তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়দ, তাদের কাছে খুব পরিচিত শব্দ, খুব প্রিয় শব্দ ভারসাম্য। আমরা ভারসাম্য মেনে চলতেছি। পরিষ্কার করে সবাইকে বলে রাখি, এখনকার সময় থেকে ভারসাম্য কথাটার মানে হলো ব্যালেন্স। ভারসাম্য এদিকেও না এদিকেও না, ব্যালেন্স না। এখন ভারসাম্য কথাটার মানে হয়েছে মিথ্যা। ভারসাম্য কথাটা মিথ্যা কেন? মিথ্যা এই জন্য, ভারসাম্য শব্দের আড়ালে আমরা এখন আমেরিকার দিকে কান্নি মারব, তারই শব্দটা হয়েছে ভারসাম্য। কেন ভারসাম্য এইভাবে সব ব্যবহার করছে কেন? মুখে বলছে ভারসাম্য, কান্নি মারতেছে আমেরিকার দিকে, এরকম কেন? কারণ তারা জেনে গেছে যে বাংলাদেশ তারেক রহমান চীন সফর করে আসছে। ফলে এটার পক্ষে চলে গেছে জনমত। এই জনমত তাকে ফেরাতে চায় না বলে, এই জনমত ফেরাতে চায় না, ফেরানোর মুরদ নাই ইউনুস, খলিল এন্ড গংদের। এই জন্য একটা নতুন শব্দ ধরছে, ভারসাম্য। মানে আচ্ছা ঠিক আছে, চীনের কাছে যাবেন যান, তো একটু ভারসাম্য করে রাখেন। না না, আমাদের ভারসাম্য করে রাখা উচিত, তাই না? এ হচ্ছে ছলটা। ইউনূস হচ্ছে সেই কালপ্রিট। 2024 সালের আগস্টে ক্ষমতা আসার পরে, আগস্ট পরে হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 25 তারিখে 24 তারিখে উনি আমেরিকা গেছিলেন হাসিনার মতোই। কেন? হাসিনা যেমন তার গত 16 বছরে প্রত্যেকবার ইউএন জেনারেল অ্যাসেম্বলির মিটিং হয় সেপ্টেম্বরের লাস্ট উইকে, 23 তারিখের পর থেকে।
আর ওই সময়টা হাসিনায় কাটায় গেছেন, সব সময় নিউ ইয়র্কে গেছেন পুরা ফ্যামিলি নিয়ে। আর একটা বিমান সাথে বাইন্দে নিয়ে, ঘোড়ার মতন সাথে বাইন্দে নিয়ে গেছেন, ঘোড়া বাইন্দে রেখে এবার ইউএনএ ঢুকছে। তো ওই রকম ভাবে ইউএনএ যাওয়ার নাম করে ইউনূস সাহেবের প্রথম আমেরিকা গেছিলেন সেপ্টেম্বরে 24 তারিখ। যাওয়ার আগে ওনাকে বলে দেওয়া হয়েছিল, আপনি যাচ্ছেন আমেরিকার সাথে কথা বলবেন, কিন্তু পরিষ্কার আপনার মূল কাজটা কিন্তু চায়নার সাথে সম্পর্ক করা। আবার এর মানে এই না, এটা বাইডেনকে পরিষ্কার করে বলে দিবেন, যে এর মানে এই না যে বাইডেন ওনাদেরকে আমেরিকার কেউ যদি ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, সেটা আমরা না করব অথবা তাকে আদর করব না। কিন্তু এর মানে এই না যে আমরা যে চীনের কাছে যাব, ইনফ্রাস্ট্রাকচার লোন নিতে আমরা যাব, চীনের বিনিয়োগ নিয়ে আসবো, এই ব্যাপারে যেন কোনো দ্বিধা না রাখেন উনি ওখানে গিয়ে করছেন উল্টাটা। পুরাটাই কি করে আমেরিকাকে দেওয়া দেয় তার তাবৎ বন্দোবস্ত করে আসছেন। এটা হলো শয়তানি, এটা হলো উনার বেইমানি। এই আজীবনের বেইমানটা এই কাজ করছে। এই বেইমানটা প্রথম বেইমানি করে 90-এর দশকে গ্রামীণ ব্যাংকের টাকা ক্লিন্টন ফান্ডে জমা দিয়েছেন উনি, দাবি করেছেন গ্রামীণ ব্যাংক হলো তার ভোক্তাদের ব্যাংক। এইসব ফাজলামো কথা করতে গেবা, আমি যদি ন্যাশনাল ব্যাংকের টাকা রাখি, আমি কি ন্যাশনাল ব্যাংকের মালিক? ঢং করেন কেন? আপনি অর্থনীতিবিদ, এটা বোঝেন না? এই কথা বলে গ্রামীণ ব্যাংকের টাকাটা নিছেন, বাইর করছেন আপনি। ইভেন বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া এই টাকা আপনি কি করে ক্লিন্টন ফান্ডে জমা করছেন? এটা হচ্ছে আপনার প্রথম দালালি, প্রথম শয়তানি, প্রথম চুরি। চুরি বললে খারাপ লাগে আপনার কেন? আমি তো নিজের নেন না, আপনি তো ক্লিন্টন ফান্ডে জমা দিয়েছেন। এগুলা ধান্দাবাজির দিন শেষ। এই যে 24 সালে আপনি ধান্দাবাজি করে আসছেন, তখন থেকে ভারসাম্য শব্দটা কাটা। ভারসাম্য শব্দের অর্থ হলো আমেরিকান দালালি। এই ভারসাম্য শব্দের আড়ালে আপনারা আমেরিকান দালালি করে আসতেছেন, এখনো করার চেষ্টা করতেছেন। তারেককে কি বলার আছে আমার? তারেকের কেউ কেউ এই ভারসাম্য কথা খুব ভালোবাসে। শব্দ আউলাচলা করবেন না। আপনার এই ভারসাম্য প্রীতি শব্দটার প্রতি আপনার আগ্রহ, এই আগ্রহের ভিতর দিয়ে আপনি ইউনূসকে জায়গা করে দিচ্ছেন, আপনি টেরও পাচ্ছেন না। আপনি যত জায়গায় হাত দিচ্ছেন, বাইরের দিক থেকে দেখে মানুষ এখন সবটা জানে না, বাইরের দিক থেকে দেখছে খালি চুপ পুকে সরেছেন। আপনি যত জায়গায় হাত দিচ্ছেন, এগুলো প্রত্যেকটা আপনার বিরুদ্ধে চলে যাবে। কারণ ইউনূস মিয়া শান দিতেছে, আপনারা কোপাবে কেমনে? না বুঝে শিওর না হয় কোথাও হাত দিয়েন না। ব্রডলি পাবলিকলি যতটুকু বলা যায় সেই ল্যাঙ্গুয়েজে আমি বললাম। যতটুকু বলা যায় পাবলিকলি, সেই অর্থটা হলো কোথাও আপনি হাত দিবেন না যেটা আপনি শিওর না কোথায় হাত দিচ্ছেন, কোন চেঞ্জটাকে করতেছেন যেটা আপনি শিওর। ভারসাম্যের বলে কিছু করবেন না। ভারসাম্য শব্দটা ইউনূসদের শব্দ। ভারসাম্য শব্দটা একসময় সামা ওবায়েদকে শিখাইছিলেন আদানিকে প্রশংসা করার জন্য। ওই সামা ওবায়েদকে দিয়ে এখন উল্টা বলাবেন আপনি যে কেন ভারসাম্য কথাটা বিপজ্জনক। তাহলে যদি এটা কাটান যায়, একসময় বলছেন, কি কারণে বলছেন এগুলো আমি পুরান আলাপ তুলতে চাচ্ছি না, মূল শব্দটা এলো এটা। তাহলে সামনের দিনগুলো যে আপনার আসতেছে, সেটা হলো এই সমস্যা। ওকে, স্ট্রেট বহু সময় নষ্ট করে ফেলছি, স্ট্রেট আরেকটা প্রসঙ্গ বলি। এই যে 10% ট্যাক্স ধরছে, এই যে খলিল, এই যে আরেক শয়তান আমেরিকা থেকে তেল কেনার চুক্তি করে আসছে, আমেরিকা থেকে গম, সয়াবিন, কৃষিজাত পণ্য কেনার বুদ্ধি করছে। অনেকে বলছে বুঝতে পারতেছেন না, আমি পাবলিক ল্যাঙ্গুয়েজে বোঝার জন্য বলেছি পচা গম, পচা কৃষি পণ্য। পচা মানে কি? পচা মানে জেনেটিক্যালি মডিফাইড, জিএম বলে এটাকে। এটাকে সোজা ভাষায় বললে আল্লাহর উপরে খোদগিরি, খোদার উপরে খোদগিরি বলতে যা বোঝায়। আল্লাহ প্রকৃতি যেমন দিচ্ছে আপনি তেমন রাখেন নাই, জেনেটিক্যালি ওর ভিতরে হাত ঢুকাইছেন। এই যে ফার্মের মুরগি যেরকম মোটা তাজা করার জন্য, আর একটা যে জায়গায় একটা জিন নিয়ে এসে ভিতরে ঢুকাইছেন, যেই জিনটা মাংসটাকে মোটা
মাংস গাবদা গাবদা মাংস দেয়, কারণ মাংস বেশি হলে, ওজন বেশি হলে তত বেশি তার টাকা পাবে। এই জিন খেলে মানুষের কি হবে তা নিয়ে কোনো গবেষণা হয়নি। এবার বুঝছেন খোদার উপর খোদগিরিটা কি জিনিস, জিএম ফুড কি জিনিস। এই জিএম ওয়ালা গম, সয়াবিন তারা আমাদেরকে গছাতে চাচ্ছে। এ গেল একটা দিক। আরেকটা দিক হলো যে কোন দেশ যদি তার পণ্য যদি কম্পিটিটিভ না হয়, আমার কি ঠেকা লাগছে ওর কাছ থেকে পণ্য কিনতে হবে কেন? ফলে বুঝতেই পারছে যে পুরা চুক্তি ট্রাম্পের পুরা ট্যাক্সের ভয় দেখায় তার কাছ থেকে এই পচা জিনিসপত্র। এই জন্য বলেছি পচা, কমন ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য বলেছি পচা। এই পচা জিনিসপত্র সে বাংলাদেশকে কেনার জন্য বাধ্য করেছে। তো এরা ছাড়া এর চেয়ে ভালো আমেরিকান দালাল আর কেউ আছে? এত স্পষ্ট করে দেখা যাচ্ছে আমেরিকান দালালটা কি করতেছে তারা। আরেকটু আগায় আসি, একদম স্ট্রেট। সম্প্রতি একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে, বাংলাদেশে আমেরিকায় রপ্তানি, গার্মেন্টস রপ্তানি 8.5% কমে গেছে। একই সময়ে রপ্তানি বাড়ছে কম্বোডিয়ার মতন দেশের 34%, ভিয়েতনামের মতন দেশের, যার সাথে চীনের বড় ধরনের একটা বিরোধ আছে, স্টিল তারা ব্যবসায়িক সম্পর্ক রাখে। এই দুটা দেশে বাড়ছে, আমাদের বাড়লো না কেন? স্ট্রেট কাট পলির সময় কম। এই যে একবার চীনে গেছেন, কি হাফ ডাউন করে বসে আছেন, চীনা কিন্তু আপনাকে টাকা দেয় নাই। বাজেটের টাকা কোথায় পাবেন আপনি জানেন না এখনো। চীনাদেরও গার্মেন্টস এক্সপোর্ট কমে গেছে। পেছনের কারণটা হলো চীনাদের মিনিমাম ওয়েজ বেড়ে গেছে, জীবনযাত্রার মানে মানুষের আয় বেড়ে গেলে মিনিমাম ওয়েজ বেড়ে যায়, ওই অর্থে বাড়ছে। এগুলো একটা। 2 নম্বর কারণ, ট্রাম্প তার উপরে 200-300% ট্যাক্স ধরছে, এটাও একটা কারণ। তো তাহলে ওই মার্কেটটা সে দিতে পারতো আমাদেরকে, দেয় নাই, কম্বোডিয়াকে দিছে কেন? কারণ কম্বোডিয়াতে কোনো তারেক জিয়া নাই, দ্বিধাগ্রস্ত, ভারসাম্য মারাই না কোন তারেক রহমান নাই, তারা এক দৃষ্টিতে দেখে আসছে। তারা এই আমেরিকান এনজিও মার্কা সোরেসের টেকা খাওয়া এনজিওদেরকে দিয়ে রাজনীতি করতে দিব না, কঠোর ভাবে এটাকে দমন করছে। বদনাম হয়েছে ইয়ের, আপনার হিউম্যান রাইটের বদনাম হয়েছে, কিসে যায়? কিন্তু হিউম্যান রাইট তো আমেরিকানদেরকে না, একটা হিউম্যান রাইট। এনজিও পাড়ায় যান, কম্বোডিয়ার পক্ষে সিম্প্যাথেটিক বহুত লোক পাইবেন, এই প্রত্যেকটা হলো সোরেসের টেকা খাওয়া। আমার কি এখন ওগুলোর প্রতি সমবেদনা জানানোর সময় আছে? এই জন্য দেখেন কম্বোডিয়া 94 সালের পর থেকে যে একটা গৃহযুদ্ধ করে, চরমতম খারাপ গৃহযুদ্ধ করে এটা বেরিয়ে আসা একটা দেশ, সে বাংলাদেশকে ছেড়ে চলে যাচ্ছে। তার মানে তারেক রহমান আপনি এক চীন সাপোর্ট দিয়ে হাফ ডান করে আছেন। চীন আপনাকে বাকি টাকা দেবে কিনা, কোনো অর্থ সাহায্য করবে কিনা, এই সিদ্ধান্ত নেই, ফেলে রাখছে, এবং এটা ফেলাই থাকবে। কেন? এই যে আপনার ভারসাম্য, নাচতে নেমে ঘুমটা দেওয়া যায় না, হয় স্ট্রেট কাট কম্বোডিয়ার লাইন ধরেন, আর নাহলে খুদাহাফেজ বলেন নিজের ক্ষমতাকে। এই ইউনুস আর খলিলের কোপে আপনি কাটা পড়বেন। আমি খুব খোলাখুলি ন্যাংটা ভাবে কথাগুলো বললাম। চীন যদি আমাদেরকে গ্লোবাল এক্সপোর্ট মার্কেট নাও দিতে পারে, কিচ্ছু এসে যায় না। চীনের জনসংখ্যা প্রায় 140-এর কাছাকাছি, 140 কোটি। ও যদি নিজেদের গার্মেন্টস থাকে, ওটাই যদি আমাদেরকে দেয়, আমি এই গার্মেন্টস বানায় শেষ করতে পারবেন না। এই অফার দিছিল তারা 2010 সালে, 12 সালে। তখনকার ডেইলি স্টার করলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিল তখনকার ঢাকা রাষ্ট্রদূত, সেটা ছাপা আছে, ওখানে এই প্রস্তাব দিয়েছিল, কেউ গা করে নাই। আপনি আমেরিকার লেজ ধরে থাকলে তো গা করতে পারবেন না। তারেকের বেলায় আপনি যদি ভীতই থাকেন, দেন আপনি জিয়া রহমানের ছেলে না, আপনাকে সোজা জিয়া রহমান হতে হবে। আমি জানি জিয়া রহমান আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো না সেই অর্থে। আমার বাবাও মিলিটারি ছিল, আমার বাবা ব্রিটিশ মিলিটারি। আবার আমি জানি মিলিটারি বাবারা কেমন হয়। আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা এই ধরনের না। আর বাবা যে সময় আপনাকে সময় দেওয়ার কথা ছিল, ওই সময় উনি রাষ্ট্রপতি হয়েছে, 77-78 সময়ের কালটা। আপনার মনে খারাপ দিক আছে, সেসব এক পাশে ফেলায় রাখেন। সোজা বাবা কি ছিল, বাবা কে বাংলাদেশ,
জন্য, এগুলো নিয়ে যা লেখাপত্র আছে এগুলো একটু পড়েন। দিয়া জিও রহমান হন, স্ট্রেট কাট পজিশন নেন। এই ভারসাম্য মার্কার কথা বলবেন না, কারণ ভারসাম্য মানে আমেরিকান দালালি। এখন ভারসাম্য মানে ইন্ডিয়ান দালালি। তো ইন্ডিয়ানটা ক্ষয়ে গেছে, আর এই ককরোচের মুভমেন্টের পরে এটা সহসা ইন্ডিয়া কিছু করতে পারবে না আমাদেরকে, এটা আরো ডাউন হয়ে গেছে এখন। এটা এখন আপনার জন্য ইমিডিয়েট প্রবলেম তৈরি করবে ইউনূস আর খলিল। আমি আপনাকে আরেকবার বলার সময় পাবো কিনা আমি জানি না, কিন্তু যা বলার আপনাকে বলে দিলাম। এবং এই সময় আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যা সিদ্ধান্ত নেবেন তার গাইডলাইন, মূল গাইডলাইনের কথাগুলো আমার আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে রাখলাম। আপনার ভালো লাগলে পড়েন, ভালো লাগলে শুনেন, এক্সপার্ট যারা আছে তাদেরকে অ্যানালাইজ করেন। খুব পরিষ্কার করে আমি বলতেছি, এরা কিন্তু শান দিতেছে। আর আপনি না ঘরের না ঘাটের, চীনের কাছে যেও চীনের হচ্ছেন না এই ভারসাম্যের কারণে। ভারসাম্য কথাটা ছেড়ে দেন, সরাসরি আপনি যা চান এটা চীনের মাধ্যমেই করবেন। এইভাবে সিদ্ধান্ত নিয়ে আগান, কিছুই হবে না। আর না হলে বাংলাদেশের এই যে অর্থনীতিতে ডুবে আছে এটা থেকে উঠাইতে পারবেন না। এই খসরু টাইপের যারা যারা আপনাকে বুদ্ধি দিতেছে, আরে বিদেশি বিনিয়োগ এনে ফেলবে, এটা কিছুই করতে পারবে না সময় নষ্ট করা ছাড়া। এক ইউনূস মিয়া 1.5 বছর সময় নষ্ট করে দিয়ে গেছে আমাদের। এক নাহিদ মিয়ারা নিজেদের পার্সোনাল লাভের কারণে অন্য কিছু তাদের দেখতে পারে না, ন্যূনতম রাজনীতির র শিখতে পারল না, একমাত্র নিজের টাকা কামানো ছাড়া। সবকিছু মাপছে তারা, তারা নিজেরা কতটা কামাইছে তা দিয়ে। ইউনূস তাদের প্রিয় হয়েছে কারণ এইটা একটা বড় জ্যাক, একে ধরলে পরে তারা অনেক উপরে উঠতে পারবে। উল্টা গ্যাচাং, এটি তাদের জন্য শেষ। যা কামাইছে এটি তাদের জন্য শেষ। পরে রাজনীতিতে থাকতে পারবে কিনা আমি সন্দেহ করি। ইউনূসের সাথে যারা যারা গাঁট ছাড়া বেঁধেছে এরা সবাই শেষ হয়ে যাবে বলে রাখলাম। যদি ইউনূস জিতে, বাংলাদেশে একটা ম্যাসাকার হবে, ম্যাসাকারের পরিণতি হবে ওই যে বলে যে জাহাঙ্গীর গেটে গিয়া আপনাদেরকে মাপ চায়া সেনাবাহিনীর ভাইদেরকে বলতে হবে যে ভাই আসেন দেশটাকে ঠান্ডা করেন, আপনারা ওই জায়গায় যাবেন। বিশৃঙ্খলা এমন চরম জায়গায় যাবে, ললেসনেস, ইকোনমিক ফল আউট, সমস্ত কিছুতে ভরে যাবে। এখন তারেক জি আপনার যদি মনে হয় দেখি না কি করে, আরেকটু দেখি, দেন আপনি গন, আপনি ইউনূসের হাতে কাটা পড়বেন। আমার ধারণা মেন কথাগুলো আমি বলে দিয়েছি। সময় খুব বেশি নেই, আপনাকে এখন কড়া সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়াতে হবে। সংস্কার নামে প্রেসিডেন্ট, সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভিতরে আউলা জাল, আমি ডিটেল বলবো না। এগুলো যা কিছু করবেন খুব ভেবে চিন্তে করবেন, শিওর হয়ে করবেন। একটাই খালি সাজেশন দেব, প্রকাশ্য সাজেশন, সেনাবাহিনীর ভিতরে যদি শিওর না হন করবেন না, কিছু করেন না, এটা আপনার পক্ষে থাকবে। থ্যাংক ইউ।